প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমার ক্লাস ছিল ইলিপসের উপরে। আজকে ইলিপসের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমরা মূলত ইলিপসের থিওরিক্যাল যে বিষয়টা ছিল তার ম্যাক্সিমাম বিষয়ে আমরা আলোচনা করেছি। দু একটা বিষয় বাকি আছে। তা ইলিপসের থিওরিক্যাল বিষয়টা যারা গত ক্লাসে ওকে আমাদের সাথে ছিলা তারা ইনশাল্লাহ আশা করি প্রত্যেকে বুঝতেছো। আর যারা আজকে থাকবে এবং গত ক্লাসে যারা ছিলে ইনশাল্লাহ তারা ইলিপসের পুরো ক্লাসটাই ইনশাল্লাহ শেষ করতে পারবে। তারপরও যারা গত ক্লাসটা ফলো করনি তারা যদি আজকে ক্লাসটাও মনোযোগ সহকারে ফলো করো তবে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। আজকে মূলত আমরা ইলিপসের দ্বিতীয় ক্লাস, ইলিপসের ক্লাসটা আজকে শেষ করতে পারলে পরের ক্লাস আমরা অধিবৃত্ত বা হাইপারবোলা শুরু করব, অথবা ইলিপসের কিছু বাকি থাকলে সেটা শেষ করে হাইপারবোলা যাব। তা প্রিয় শিক্ষার্থী, আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আমরা গত ক্লাসে উপবৃত্ত বা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা সাধারণ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, আমরা এই সমীকরণটা স্ট্যান্ডার্ড সমীকরণ, এটার প্রতিপাদন দেখেছি কেন সমীকরণটা এরকম হয়, এই সমীকরণের চিত্রটা কেমন হয়, a is greater than b হলে কি হবে, b is greater than a হলে কি হবে, সেই কথাগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। তো তারপরে একটু জাস্ট মনে করাই দেওয়ার সুবিধার জন্য আমরা বলেছিলাম ইলিপসে যখন এরকম একটা সমীকরণ হবে তখন যদি a is greater than b হয় তখন এই বৃহৎ অক্ষর দৈর্ঘ্যটা তোমরা জানো, বৃহৎ অক্ষরটা থাকবে তখন x অক্ষের উপরে। আমরা এরকম একটা সমীকরণ দেখিয়েছিলাম s a ড্যাশ। আমরা এই সমীকরণটা গত ক্লাসে শেষ করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে বলেছিলাম a থেকে a ড্যাশের অবস্থান বৃহৎ অক্ষ, b থেকে b ড্যাশটা হলো ক্ষুদ্র অক্ষ। যখন a is greater than b হবে তখন বৃহৎ অক্ষের অবস্থানটা হবে x অক্ষের উপরে, ক্ষুদ্র অক্ষের অবস্থান হবে y অক্ষের উপরে। আর b is greater than যখন a হবে তখন আমরা বৃহৎ অক্ষের অবস্থান পাবো y অক্ষে, ক্ষুদ্র অক্ষের অবস্থান পাবো x অক্ষে। প্রিয় শিক্ষার্থী, এর উপর ডিপেন্ড করে আমরা এই প্রপার্টিজ গুলো গত ক্লাসে শেষ করেছি। আজকে একটু মনে করাই দেই। তাহলে এটা যদি ইলিপসের সমীকরণ হয়, এটা হলো সেন্টার বা কেন্দ্র, এটা যদি সেন্টার বা কেন্দ্র বলি আমরা, তাহলে এই সেন্টার বা কেন্দ্র যখন থাকবে এই কেন্দ্রের স্থানাঙ্ক সবসময় 0 0। এরপর বলেছিলাম উপকেন্দ্র, তাহলে বৃহৎ অক্ষের অবস্থান যদি x অক্ষের উপরে থাকে উপকেন্দ্রের অবস্থান হবে x অক্ষে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই c থেকে s পর্যন্ত দূরত্ব ছিল, c বিন্দু থেকে s পর্যন্ত দূরত্ব ছিল 8। সুতরাং উপকেন্দ্র দুই দিকে দুটো, এজন্য প্লাস মাইনাস a, 0। আর এই বৃহৎ অক্ষের অবস্থান যদি y অক্ষের উপরে থাকে তাহলে উপকেন্দ্রের অবস্থান স্থানাঙ্ক হবে 0, প্লাস মাইনাস be। প্রিয় শিক্ষার্থী, শীর্ষবিন্দু, আমরা শীর্ষবিন্দু বলেছি a এবং a কে। তাহলে শীর্ষবিন্দু যদি a এবং a হয়, শীর্ষবিন্দুর অবস্থান হচ্ছে x অক্ষের উপরে। আর x অক্ষের উপরে থাকাতে এই c থেকে a পর্যন্ত বা c থেকে a পর্যন্ত দূরত্ব সমান, এটা ছিল a। সুতরাং এই বৃহৎ অক্ষের শীর্ষবিন্দু যদি আমরা কনসিডার করি তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0, এর বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস a, 0। সো এই বিন্দুর স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস a, 0। আর যদি b is greater than a বলি, শীর্ষবিন্দু b এবং b ড্যাশ, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক y অক্ষের উপরে, আর y অক্ষের উপরে থাকার কারণে x এর মান 0, শীর্ষবিন্দু ছিল প্লাস মাইনাস b। প্রিয় শিক্ষার্থী, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলেছিলাম, বৃহৎ অক্ষ মানে আছে তোমাদের, বৃহৎ অক্ষ মানে আছে a থেকে a ড্যাশ পর্যন্ত। তাহলে c থেকে a পর্যন্ত দূরত্ব স্মল a, এই দূরত্বটা স্মল a হইলে টোটাল দৈর্ঘ্য হয় টুয়াইস a। আর ঠিক এইখানে যখন বৃহৎ অক্ষ হবে y অক্ষের উপরে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস b। আমরা যদি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বলি তাহলে b থেকে b ড্যাশটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস b, এবং এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে a থেকে a ড্যাশ, সুতরাং এটা হচ্ছে টুয়াইস a।
আমরা বৃহদাক্ষের সমীকরণ বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে বৃহদাক্ষ কোনটা? এ থেকে এ ড্যাশ। এই বৃহদাক্ষ যদি এ থেকে এ ড্যাশ হয়, এ থেকে এ ড্যাশটা এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0। সুতরাং বৃহদাক্ষের সমীকরণ x equals to 0, y equals to y equals to 0, আর এটা হবে x equals to 0। আর ক্ষুদ্র অক্ষ b থেকে b ড্যাশ, এটা হবে y অক্ষের উপরে, সুতরাং x equals to 0 আর y equals to 0। উৎকেন্দ্রিকতা এর মান, যদি আমরা এর মানটা বলি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, এর মান 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, আর এর মান হচ্ছে এখানে 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এর মান নিয়ে ঝামেলা করি, যখন আমরা প্রবলেম সলভ করতে যাব তখন সাধারণত স্টুডেন্ট ভুলে যায় যে এর মানটা কেমনে বের করব। প্রথম শর্ত আছে ই ইজ গ্রেটার দ্যান, আমাদের কথা ছিল ই ইজ লেস দ্যান 1, এর মানটা অবশ্যই 1 এর থেকে ছোট হবে। এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই 1 এর সাথে বিয়োগ হবে। এখন বিয়োগ হওয়ার পরে মনে রাখার পদ্ধতিটা হচ্ছে এখানে বড় হচ্ছে a, যে মানটা বড় হবে সেটা b স্কয়ার বাই a স্কয়ারটা নিচে হচ্ছে, এই কারণে এইখানে b বড়, এইজন্য 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। আমরা মনে রাখতে বলবো তোমাদেরকে, যখন যে মানটা বড় আমরা মনে রাখবো যিনি বড় তার ওয়েট বেশি, তো ওয়েট বেশি থাকার কারণে তার অবস্থান হবে নিচে। আমরা e equals to 1 minus b square by a square। দিগাঙ্কের সমীকরণ বলেছিলাম, নিয়ামক বা দিগাঙ্ক কোনটা? a z বা z ড্যাশ এর রেখাটা, এর রেখাটা y অক্ষের সমান্তরাল। তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্র আছে x by x is equal to plus minus a by e। কারণ কি c বিন্দু থেকে z পর্যন্ত দূরত্ব বা c থেকে z ড্যাশ পর্যন্ত দূরত্ব ছিল সমান, এই দূরত্বটা ছিল a by e। আর এই দূরত্ব যদি a by e হয়, সুতরাং এই c বিন্দু থেকে z, এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সূত্র ছিল x is equal to a, সুতরাং এটা ছিল প্লাস মাইনাস, ডান দিকেরটা হলো প্লাস, বাম দিকেরটা মাইনাস। আর ঠিক এইটা যদি হয় নিয়ামক বা দিগাঙ্ক, এই দিগাঙ্ক হচ্ছে z, z ড্যাশ সরলরেখা। শিক্ষার্থীরা এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরালটার সূত্র হচ্ছে y equals to b। সুতরাং এই সমীকরণটা ছিল প্লাস মাইনাস b e। এরপরে আমরা বলেছিলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব মানে কি? s থেকে যে রেখাটা যাবে বা s ড্যাশ থেকে যাবে যে সরলরেখাটা, এটা উপকেন্দ্রিক লম্ব। এই রেখাটা a is greater than b এর জন্য y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরালটার সূত্র x is equal to a, সুতরাং এই সমীকরণটা হচ্ছে y equals to x plus minus a e। আর ঠিক এটা y equals to plus minus b e। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা গত ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে 2b স্কয়ার বাই a আর 2a স্কয়ার বাই b। আমরা এই প্রপার্টিজ গুলো লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে করানোর জন্য বা যারা গত ক্লাসে বুঝতে পারোনি তাদের জন্য আমরা আবার একটু রিপিট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত ক্লাসটা সাজিয়েছি এই প্রপার্টিজের উপরে। আমরা যে শিক্ষণফলগুলো শিখেছি বা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে যে প্রপার্টিজগুলো আমরা পেয়েছি, এই প্রপার্টিজ ব্যবহার করে কিছু সমস্যা সলভ করব। কিছু প্রবলেম সলভ করার পরে যদি সময় থাকে তাহলে তার উপর আমরা সিকিউ বা এমসিকিউ দেখব। আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা একটা প্রবলেম এখানে লিখে রাখছি কিছুটা, যে x স্কয়ার বাই, তোমাদের কাছে বই অনেকের কাছেই নেই আমরা জানি। আমরা যে প্রবলেমগুলো সলভ করব, প্রবলেমগুলো লেখার সময় সাথে সাথে একটু খাতায় লিখে নিবা। আর এই যে অঙ্কগুলো বা প্রবলেমগুলো সকল বইতেই আছে। তোমাদের কাছে যে বই থাকুক, তোমরা ইচ্ছা করলে সে বই থেকে এগুলো দেখতে পাবে। আর যাদের কাছে বই নেই এই মুহূর্তে, তারা অন্তত বোর্ডের প্রবলেম লেখা প্রবলেমটা লিখে দিলে চলবে। তাহলে আমরা একটা p এর মান কত হলে x স্কয়ার বাই p y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়ালস টু 1 একটা উপবৃত্তের সমীকরণ লিখেছি। এই উপবৃত্তটা 6,4 বিন্দুগামী। যদি 6,4 বিন্দুগামী হয় তাহলে p এর মানটা কতটা বের করব? এখান থেকে আর বের করব কেন্দ্রিকতা
এবং এই উপবৃত্তের ক্ষেত্রে যদি আমরা বলি উৎকেন্দ্রিকতা কত হবে আর দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করো। আমরা একটা ছোট্ট কোশ্চেন নিয়েছি, এটা একটা ইলিপসের ইকুয়েশন। এই ইলিপসের ইকুয়েশন থেকে x স্কয়ার বাই p y স্কয়ার বাই p স্কয়ার যদি হয় এত বিন্দুগামী হলে এর উৎকেন্দ্রিকতা এবং দ্বিঘাক্ষের সমীকরণ বা নিয়ামকের সমীকরণ বা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়ালস 1। প্রথম কথা হচ্ছে এটা একটা ইলিপসের ইকুয়েশন। আমরা গত ক্লাসে বলেছি x এর দ্বিঘাত y এর দ্বিঘাত হলে সেটা ইলিপস বা উপবৃত্ত নির্দেশ করে। এখন এই ইলিপসটা 6,4 বিন্দুগামী, যদি 6,4 বিন্দুগামী বলা হয়, আমরা অনেকবার তোমাদের সাথে বলেছি যদি একটা সরল রেখা অথবা একটা উপবৃত্ত অথবা একটা অধিবৃত্ত যদি কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে তার অর্থ হলো ওই বিন্দুটা ওই সমীকরণটাকে স্যাটিসফাই করে। তাহলে প্রথম হচ্ছে এটা কত বিন্দুগামী, 6,4 এত বিন্দুগামী। যখন এই বিন্দুগামী হবে তো মূলত কাজ হচ্ছে এই বিন্দুর যে মানটা 6 এবং 4 আমরা x এর জায়গায় 6 বসাবো, y এর স্থানে 4 বসাবো। তার মানে হচ্ছে 6 স্কয়ার বাই b 4 স্কয়ার বাই 25 ইকুয়ালস 1। এটা থেকে আরেকটু সাজায় লিখতে চাইলে 36p ইকুয়ালস টু 1 মাইনাস 16 বাই 25। সো 36 by p equals to 25 minus 16 by 25. 36 by p 9 by 25. So 9p equals to 36 into 25. Then p equals to 4 into 25. That is p এর মানটা হচ্ছে 100. প্রিয় শিক্ষার্থী, আমাদের কথা ছিল what is the value of p? p এর মানটা কত হলে এই উপবৃত্তটি এই বিন্দুগামী হবে। তাহলে আমরা p এর মানটা বলবো 100 যদি হয়, দেন এই উপবৃত্তটি 6,4 বিন্দুগামী। আমরা যদি 6,4 বিন্দুগামী পাই, p এর মানটা পেয়ে গেছি। দেন বলা হয়েছে এই উপবৃত্ত থেকে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বের করব। তাহলে আমরা একটু p এর মানটা বসাই দিই। মূলত সমীকরণটা x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার বাই 5 square equals to 1. Then x square by 100, y square by 5 square equals to 1. So x square by 10 square, y square by 5 square equals to 1. প্রিয় শিক্ষার্থী, আমরা যতগুলো প্রবলেম সলভ করব প্রত্যেকটা প্রবলেমের কাজ হচ্ছে আমরা মূলত x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, যেটা তোমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের প্রপার্টিজ। আমরা এই প্রপার্টিজটা এই ফরম্যাটে প্রথমে কনভার্ট করব। আমরা ওই ফরম্যাটে কনভার্ট করলে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, where a equals to 10 and b equals to 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে x a is equal to 10 b is equal to 5 বলি, তাহলে এই a এর মানটা হচ্ছে এখানে 10 where a is greater than b। আমরা আগে ডিক্লেয়ার করতে হবে where a is greater than b or b is greater than a। আমরা মূলত এখানে পাচ্ছি a is greater than b, তার মানে a is greater than b মানে কি বৃহৎ অক্ষের অবস্থান হবে x অক্ষের উপরে, ক্ষুদ্র অক্ষের অবস্থান হবে y অক্ষ বরাবর। আমরা a is greater than b হলে এই বাম দিকের প্রপার্টিজ গুলো ফলো করব। আমাদের কথা ছিল এখানে এক নম্বরে উৎকেন্দ্রিকতা e এর মান বের করব। তো শিক্ষার্থী বলছিলাম মনে রাখার বা মুখস্থ করার কোনো পদ্ধতি দরকার নাই। আমরা কি জানি e এর মানটা 1 এর থেকে ছোট হবে, তাহলে e এর মান 1 থেকে মাইনাস দিলাম, ছোট হবে। দেন এখানে বড়কে a is greater than b, সুতরাং আমরা বলবো b স্কয়ার বাই a স্কয়ার, অর্থাৎ যে মানটা বড় হবে সেই মানটা নিচে হবে। এখান থেকে যদি বলি √1 মাইনাস b স্কয়ার মানে 25, a স্কয়ার মানে 100, দেন 75 বাই 100 equals to √3 by 4।
সো √3/2 অলওয়েজ রিমেম্বার আমরা গত ক্লাসে বলেছি ই এর মান অলওয়েজ পজিটিভ। কোন স্টুডেন্ট ভুল করে এখানে প্লাস মাইনাস দিবা না, যদি কেউ প্লাস মাইনাস দাও তাহলে কিন্তু সেখানে ভুল করবে। অলওয়েজ রিমেম্বার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে দুইটা দূরত্বের অনুপাত। সুতরাং দুইটা দূরত্বের অনুপাত কখনোই ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। এই কারণে √3/2 যে মানটা পাওয়া গেছে এই মানটা অবশ্যই পজিটিভ ভ্যালু, এর মান আমরা নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থী, সেকেন্ড এখান থেকে বলেছিলাম দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করব। নিয়ম বা দ্বিঘাক্ষ মানে কি z এবং z' থেকে যে সরলরেখাটা অতিক্রম করেছে সেই সরলরেখার ডিরেক্ট্রিক্স বা দ্বিঘাক্ষ। সুতরাং দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে নাম্বার 2 দ্বিঘাক্ষের সমীকরণ। নিয়ম বা দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে এই রেখাটা y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সূত্র কি x a। তাহলে c থেকে এই z পর্যন্ত দূরত্বটা হলো a/e। তাহলে নিয়ামকের সমীকরণ হবে x ± a/e। শিক্ষার্থীরা, সেন্টার থেকে একটা ডাইরেক্ট্রিক্স ডান দিকে, সুতরাং y অক্ষের সমান্তরাল সরলরেখা x a, এই দূরত্বটা a এর স্থানে a/e, এই জন্য একটা হচ্ছে a/e। আর বাম দিকে আরেকটা ডাইরেক্ট্রিক্স, এই কারণে আর কাছে মাইনাস দিকে অবস্থিত। সুতরাং আমরা বলি নিয়ম দ্বিঘাক্ষের সমীকরণ হবে x ± a/e। যদি এটা প্লাস মাইনাস a/e বলি তাহলে x ঠিক আছে প্লাস মাইনাস a is the value of 10 আর e এর মান হচ্ছে √3/2। so x plus minus 20/√3, then √3x equals to plus minus 20. This is the equation of directrix. আমাকে বলেছিল একটা উপবৃত্তের দ্বিঘাত যদি সমীকরণটা x² / py² / 25 = 1 হয়, তাহলে what is the value of p? Then this ellipse passes through the point 6,4. যদি 6,4 বিন্দুগামী হয় তাহলে p এর মানটা কত হবে? আমরা p এর মান বের করেছি আগে। দেন আমরা চেয়েছিলাম এই ইলিপসের উৎকেন্দ্রিকতা কত হবে, p এর মানটা বের করেছি, নিয়ম বা দ্বিঘাক্ষের সমীকরণ বের করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাকে যদি বলা হয় এই 11টা প্রপার্টিজ বের করতে হবে, প্রত্যেকে আশা করি পারবে ইনশাআল্লাহ। আমরা এরকম একটা পদ্ধতি থেকে আমরা ইলিপসের সমীকরণ থেকে আমরা এই প্রপার্টিজ বা মানগুলো বের করা শিখব। এখন এই একই শিক্ষণফলের উপরে আমি আরেকটা সমস্যা করব, যেটার ভিতরে একটু এখান থেকে ডিফারেন্স। শিক্ষার্থীরা, আমরা একটা সমস্যা নেই 2 নাম্বার হিসেবে মনে করো 2x² plus y² minus 8x minus 12y plus 1 equals to 0. 2x² plus y² minus 8x minus 12y plus 1 equals to 0. এই ইলিপসের ইকুয়েশন, এই ইলিপস থেকে আমরা এখান থেকে যদি বলি উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, কেন্দ্রিকতা। 2 নাম্বার বললাম কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, 3 নাম্বার বললাম উপকেন্দ্র, 4 নাম্বার বললাম বৃহদক্ষের সমীকরণ, 5 নাম্বার বললাম দ্বিঘাক্ষের সমীকরণ, 6 নম্বরে বললাম ক্ষেত্রফলের মান, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, তারপর ক্ষেত্রফলের মান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে একটু আগে যে প্রবলেমটা সলভ করেছি ওই প্রবলেমটার ভিতর থেকে একই ধরনের সমস্যা একটু ডিফারেন্স মনে করে আমরা এটা নিয়েছি। আমরা বললাম দেখাও যে এটা একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ইলিপসের সমীকরণ, বা এই সমীকরণটি ইলিপসের সমীকরণ নির্দেশ করে।
প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সমীকরণকে ইলিপসের সমীকরণ নির্দেশ করতে বলা হয় বা নির্দেশ করে, তাহলে শর্ত হলো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে থাকতে হবে বা এই পূরণ করতে হবে। তা আমরা মূলত যে সমীকরণটা দেয়া ছিল এটা 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 12y প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা সমীকরণটাকে একটু সাজিয়ে লিখলে minus 8x plus y square minus 12y plus 1 equals to 0। তাহলে মূলত কাজটা কি x square by a square y square by b square equals to 1। প্রিয় শিক্ষার্থী, আমরা সকল সমীকরণকে স্ট্যান্ডার্ড সমীকরণের আকারে নিব। x square by a square plus y square by b square equals to 1। যদি এই সমীকরণ নিতে হয় তাহলে এই সমীকরণটা 2x স্কয়ার, আমরা এখান থেকে 2 কমন নিতে পারতাম, x স্কয়ার মাইনাস 4x প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0। আমি x স্কয়ার ফরম্যাটে নিব, এটা তো হোল স্কয়ার ফরম্যাটে নিতে চাই, তাহলে 2 ঠিক আছে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 আর প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু। শিক্ষার্থীরা এখানে 8 বেশি লিখেছি। অনেক স্টুডেন্ট ভুল করে যে কাজটা করো, এখানে 4 লেখার কারণে এখানে 4 অ্যাডজাস্ট করে, বাট আমরা কিন্তু 2 গুণ আছে এই কারণে এখানে 8 অ্যাডজাস্ট করতে হবে। আমরা এই কাজটা কেন করেছি, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এই a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা নিব, এই কারণে একটা 4 এখানে অ্যাডজাস্ট করেছি। 2 দ্বারা মাল্টিপল থাকাতে 8 আমরা ডান দিকে অ্যাডজাস্ট করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমরা এখান থেকে আর একটু কাজ করলে 2 ঠিক আছে, x 2 হোল স্কয়ার প্লাস y 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 8। আমার কাজ কিন্তু x স্কয়ার বাই a স্কয়ার, অর্থাৎ আমরা a এবং b ফরম্যাটে নিব, ডান দিকে 1 থাকবে। সো 2 ইনটু x 2 হোল স্কয়ার বাই 8 y 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়ালস টু 1। আমরা এখান থেকে একটু কাজ করলে 2 দিয়ে কাটাকাটি দিলে x 2 হোল স্কয়ার বাই 4 y 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়ালস টু 1। যে শিক্ষার্থী, এখানে কিন্তু আমরা x ধরেছিলাম, তাহলে সেন্টারটা এই হিসাবে ধরি x 2 ইকুয়ালস টু ক্যাপিটাল X আর y 1 ইকুয়ালস টু ক্যাপিটাল Y। সো এই ক্যাপিটাল X স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস capital Y square by 2 root 2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। যে শিক্ষার্থী, আমরা কাজ ছিল x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে কনভার্ট করব। সো x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে চলে আসছে। যদি এই ফরম্যাটে থাকে তাহলে এখান থেকে ধরতে পারি হয় a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু 2 রুট ওভার 2। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম আমরা এই জাতীয় যতগুলো প্রবলেম সলভ করব, প্রত্যেকটা প্রবলেমের কাজ হচ্ছে a এবং b ডিক্লেয়ার করা, এবং তোমাকে বলতে হবে where a is greater than b or b is greater than a। তাহলে এখানে a বড় হচ্ছে b বড়, সুতরাং আমরা এখানে বলবো b is greater than a। যদি b is greater than a হয়, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডান দিকের প্রবলেমগুলো দেখব, প্রপার্টিসগুলো দেখব। আমরা একটু আগে যেটা বলেছিলাম সেখানে ছিল a is greater than b, সুতরাং আমরা বাম দিকের প্রপার্টিস ফলো করেছি। এইবারে ডান দিকে যে সমস্যাগুলো আছে আমরা ডান দিকের সমস্যা যাব। তো এখানে এই b is greater than a, তোমাকে এক নম্বরে বলা ছিল উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। যে শিক্ষার্থী, আমরা এক নম্বরে যদি বলি নাম্বার 1 e ইকুয়ালস টু উৎকেন্দ্রিকতার সূত্র জানি আমরা 1 থেকে ছোট হবে এজন্য 1 মাইনাস। আমরা টেকনিকগুলো বলি, যেহেতু 1 এর থেকে ছোট এজন্য 1 মাইনাস, দেন এই 1 মাইনাস হওয়ার পরে আমাকে বড়কে, এখানে b বড়, যেটা বড় হবে সেটা নিতে হবে a স্কয়ার বাই b স্কয়ার। এটা থেকে রুট ওভার 1 মাইনাস a স্কয়ার, তার মানে 4 বাই b স্কয়ার মাইনাস 8। এখান থেকে r2 কাজ করলে 4 বাই 8, তার মানে 1 বাই রুট 2। আমরা যদি e এর মানটা বের করতে বলে বা e এর মান জানতে হবে, e ইকুয়ালস টু 1 বাই রুট 2।
আমরা এটা প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা জানবই। প্রিয় শিক্ষার্থী, এবার 2 নম্বরে বলেছিলাম কেন্দ্র নির্ণয় করো। কেন্দ্র বা সেন্টার। কেন্দ্র বা সেন্টার মিনিংটা কি? এই সি এর স্থানাঙ্ক। আমরা যদি সি এর মানটা বলি x² a², তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক x এর মান 0। আমাদের এখানে x বলতে কত? ক্যাপিটাল X = 0, ক্যাপিটাল Y = 0। কারণ এই কেন্দ্রের স্থানাঙ্ক x এবং y 0 যদি হয়, আমাদের মূল সমীকরণটা ছিল x² a²। সুতরাং x = 0, y = 0। এখানে x এর মান কত ছিল? x - 2 = 0, so x = 2। আর কাছে তো y এর ভ্যালু y - 1 = 0, so y = 1। দেন আমরা এখানে সেন্টার পাবো 2, 1। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস মনে রাখবা, আমাদের এই ইলিপস থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। যেমন একটা এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি একটা সেন্টার বের করতে বলে, সাপোজ একটা সেন্টারের অপশন থাকবে 0, 0, একটা অপশন থাকবে 0, 0, একটা অপশন থাকবে 2, 1। সাধারণত আমরা জানি সেন্টার এর কোঅর্ডিনেটস হচ্ছে 0, 0। এই কারণে স্টুডেন্ট 0, 0 কে চুজ করা খুব সহজ কাজ। কিন্তু আমরা যে ইকুয়েশনটা কনভার্ট করেছি, সো এই কারণে তার সেন্টার হচ্ছে 2, 1। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট অপশন দেখেই আমরা সেভাবে অ্যালাউ করলে চলবে না। এখানে সেন্টারের মানটা হচ্ছে 2, 1। আর 0, 0 যদি আমাদের মূল ইকুয়েশন x² a² থাকতো, তখন সেন্টারটা হতো 0, 0। তাহলে কেন্দ্র বের করে নিছিলাম এই। আচ্ছা, আমরা দেখে নাও, আমরা একটু সময় দিচ্ছি। যদি কেন্দ্রের স্থানাঙ্ক বলি, কেন্দ্রের স্থানাঙ্ক 2, 1। আমরা কেন্দ্র পেয়ে গেছি, উপকেন্দ্র বের করেছি, কেন্দ্র বের করেছি। এরপরে আমরা যাব উপকেন্দ্রে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা বের করেছি, কেন্দ্র বের করেছি। দেন আমরা যাব উপকেন্দ্রের মধ্যে। আমি এখান থেকে মুছে দিই, কারণ এই জায়গাটা আমার লাগছে না, আর তোমরা আশা করি লিখে নিছো আগেই। প্রিয় শিক্ষার্থী, এখানে উপকেন্দ্র 3 নম্বরে ছিল উপকেন্দ্র বা ফোকাস। আমরা উপকেন্দ্র কোনটা? আমরা এস এবং এস ড্যাশ, আমাদের এস এবং এস ড্যাশটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। শিক্ষার্থীরা, যেহেতু বি ইজ গ্রেটার দ্যান এ, সুতরাং উপকেন্দ্রের অবস্থান হবে ওয়াই অক্ষের উপরে। যদি ওয়াই অক্ষের উপরে থাকে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0, ± BE। এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। সো এই উপকেন্দ্র যদি বলি 0, ± B, এখন B এর একটা মান তোমার জানা আছে 2√2, আর E এর একটা মান জানা আছে 1/√2। 0, ± 2। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, ± 2। কিন্তু শর্ত হলো, যদি সমীকরণটা কনভার্ট করতে না হইতো, তাহলে আমরা এটা উপকেন্দ্র লিখতে পারতাম। কিন্তু এই ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু, সো ক্যাপিটাল X = 0, ক্যাপিটাল Y = ±2। x এর একটা মান তোমাদের জানা আছে, x - 2 = 0, x = 2। আর y এর একটা মান তোমাকে জানা আছে, y - ±2। আমরা একবার প্লাস নিব, প্লাস নিলে y = 3 আসবে। দেন আরেকটা মাইনাস নিলে y = -1 থাকবে, -2, 1 যোগ হলে -1 থাকবে। তো শিক্ষার্থীদের উপকেন্দ্র দুটো আমরা পেয়ে গেছি, একটা 2 আর একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 2, -1। এই দুটো হচ্ছে আমার যে ইলিপসটা দেয়া ছিল, সেই ইলিপস থেকে যদি আমাকে বের করতে বলা হতো ফোকাস বা উপকেন্দ্র কত হবে, 3 নম্বরে আমরা বের করেছি ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, 3 আর 2, -1। আমরা ফোকাস বের করেছি। দেন আমরা চাচ্ছি বৃহৎ অক্ষের সমীকরণ। আমরা একটু মুছে এখান থেকে। প্রিয় শিক্ষার্থী, বৃহৎ অক্ষের সমীকরণ নাম্বার 4। বৃহৎ অক্ষের
সমীকরণ ইকুয়েশন অফ মেজর এক্সিস বৃহৎ অক্ষের সমীকরণ যদি বের করি তাহলে বৃহৎ অক্ষের সমীকরণটা দেখো বৃহৎ অক্ষ কোনটা ছিল এই b থেকে b' পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে বৃহৎ অক্ষ b is greater than a হওয়ার কারণে বৃহৎ অক্ষের অবস্থান ছিল y অক্ষের উপরে সুতরাং বৃহৎ অক্ষের সমীকরণটা হবে y অক্ষের সমীকরণ x is equal to 0 সুতরাং বৃহৎ অক্ষের সমীকরণ x equals to 0 আর x equals to 0 হওয়ার মানে x minus 2 0 so x equals to 2 এটা হলো আমাদের ইকুয়েশন অফ মেজর এক্সিস বৃহৎ অক্ষের সমীকরণ যদি বের করতে বলতাম আমরা এটা বের করব এরপরে বলেছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ প্রিয় শিক্ষার্থী উপকেন্দ্রিক লম্ব কোনটা এই যে তোমরা s থেকে যে সরলরেখাটা নিয়েছিলাম s বাই s' নামে যে সরলরেখাটা আমরা ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নাম্বার দ্বিঘাক্ষের সমীকরণ বের করে নিয়েছি দ্বিঘাক্ষের সমীকরণ দ্বিঘাক্ষের সমীকরণ মানে কি তোমরা জানো সমীকরণটা এরকম এখানে দেখা একটা চিত্র এরকম একটা সমীকরণ আছে তাহলে এই z এবং z' এই z এবং z' থেকে যে সরলরেখাটা অতিক্রম করেছে এটার নাম হচ্ছে নিয়াক বা দ্বিঘাক্ষ এটা যদি ডিরেক্ট্রিক্স বা দ্বিঘাক্ষ বলি এই সরলরেখার সমীকরণ বের করতে হবে এই সরলরেখাটা নিঃসন্দেহে x অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y b এখানে b বলতে প্লাস মাইনাস b বাই e আমরা দ্বিঘাক্ষের সমীকরণ শিখেছিলাম y প্লাস মাইনাস b বাই e প্রিয় শিক্ষার্থী y এর একটা মান তোমাদের জানা আছে y মাইনাস 1 প্লাস মাইনাস b b এর একটা মান তোমাদের কাছে আছে b is equal to আমি কি বুঝতে পারছিলাম b equals to কত ছিল b equals to a square 2 ছিল a square equals to 4 আর b square equals to 8 ছিল so a equals to 2 b equals to 2 root 2 ছিল তাহলে b এর একটা মান জানা আছে b equals to 2 root over 2 by e তাহলে c এর একটা মান জানা আছে e equals to 1 by root 2 so y minus 1 equals to plus minus 4 একবার প্লাস নিলে y equals to 5 আর মাইনাস নিলে y equals to minus 3 এই দুটো সমীকরণ হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স বা দ্বিঘাক্ষের সমীকরণ আমাকে বের করতে বলা হয়েছে নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ এরপর বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ উপকেন্দ্রিক লম্বের তাহলে এটা যদি দ্বিঘাক্ষের সমীকরণ বলি আমরা y প্লাস মাইনাস b বাই e আমরা দ্বিঘাক্ষের সমীকরণ পেয়েছি দ্বিঘাক্ষের সমীকরণের পরে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ শিক্ষার্থীরা উপকেন্দ্র মানে আছে এই s বা এই s' এই s থেকে যে সরলরেখা যাবে এই সরলরেখার নাম ছিল উপকেন্দ্রিক লম্ব এই উপকেন্দ্রিক লম্ব থেকে যে সরলরেখাটা যায় এই সরলরেখাটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য তাই আমরা 6 নম্বরে শিখব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র তোমরা জানো 2a স্কয়ার বাই b তাহলে দৈর্ঘ্যের সূত্র ছিল 2a স্কয়ার বাই b তাহলে 2 ঠিক আছে a স্কয়ার একটা মান জানা আছে 4 b এর একটা মান জানা আছে 2 রুট ওভার 2 সুতরাং 4 রুট 2 এটা এক্সারসাইজ করলে 2 রুট ওভার 2 লেখা যাবে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে গেছি দের আমাকে বলা ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করব একটু উপরে মুছে নেই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিক্ষার্থীরা s থেকে যে সরলরেখাটা অতিক্রম করেছে এই সরলরেখাটার নাম ছিল উপকেন্দ্রিক লম্ব এই উপকেন্দ্রিক লম্ব এর যে সমীকরণটা এটা কোন অক্ষের সমান্তরাল ছিল x অক্ষের
সো x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ছিল y equals to প্লাস মাইনাস be। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিখেছো y equals to প্লাস মাইনাস be। তাহলে এখানে y এর মানটা ছিল তোমাদের কাছে y equals minus 1 equals to plus minus b। b এর একটা মান জানি আমরা 2 root over 2 আর b এর একটা মান ছিল 1 by root 2। y minus 1 equals to plus minus 2। এখান থেকে একবার প্লাস নিবে একবার মাইনাস নিবে, আমরা দুটো সমীকরণ পাবো। সেক্ষেত্রে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করেছি, সমীকরণ বের করেছি। লাস্ট বের করতে বলেছি উপকেন্দ্রিক কি বলে ইলিপসের ক্ষেত্রফল। আমাদের ইলিপসের ক্ষেত্রফল বের করে এখানে মুছলাম। নাম্বার 7 উপবৃত্তের ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল AB পাই বা পাই AB। উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা, এটা মনে রাখবে, এটা ফর্মুলা হচ্ছে AB পাই বা পাই AB। এর মানটা আমরা জানি, এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2 root over 2 and পাই, তার মানে 4 root 2 পাই। আমরা এটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রফলের মান। আমরা শিক্ষার্থীরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি থাকে আমরা সেখান থেকে সরাসরি বের করব, আর স্ট্যান্ডার্ড ইকুয়েশন না থাকলে যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন কনভার্ট করতে হয় তাহলে আমরা x এর মান ধরে নেব, y এর মান ধরে নেব, ধরে নিয়ে এই মানগুলো এই পদ্ধতিতে বের করব। আমাদের মূলত যে শিক্ষণফলটা ছিল একটা ইলিপসের ইকুয়েশন দেয়া থাকবে, সেখান থেকে আমরা এই প্রপার্টিজগুলো বের করার পদ্ধতি, আমরা এই পদ্ধতিটা শেষ করেছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে কয়েক ধরনের অঙ্ক আছে। এক ধরনের প্রপার্টিজ শেষ করলাম যে ইলিপসের ইকুয়েশন দেয়া থাকবে, সেখান থেকে আমরা 11টা প্রক্রিয়া বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যাব এই প্রপার্টিজের কিছু মান দেয়া থাকবে, সেখান থেকে ইলিপসের সমীকরণ বের করব। এই জাতীয় একটা প্রবলেম সলভ করি। বোর্ডটা একটু ছোট হওয়াতে তোমাদের জন্য সমস্যা হচ্ছে, লিখে আবার মুছে নিতে হচ্ছে। আমরা 3 নাম্বার বললাম একটি উপবৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার নির্ণয় করার কি শর্ত দেয়া আছে, মনে করো উপকেন্দ্র, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক মনে করো 3,4, উৎকেন্দ্রিকতা এর একটা মান দেয়া আছে 1/3 এবং দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে x + y - 2। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলেছি, আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেয়া আছে, সেখান থেকে এই 10টা বা 11টা মান বের করব। এটা আমাদের একটা সিদ্ধান্ত, একটা প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়াটা শেষ করেছি। এখন তোমাদেরকে এই সমীকরণ থেকে প্রপার্টিসের দুইটা মান দেয়া থাকবে, সেখান থেকে এই ইলিপসের ইকুয়েশন বের করব। এটা একটা প্রক্রিয়া। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমার কি বলা হয়েছে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা যেটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই সেখানে কি কি দেয়া থাকছে, একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেয়া থাকবে, আর হচ্ছে দ্বিঘাক্ষের সমীকরণটা দেয়া থাকবে। আমরা তিনটা জিনিস যদি দেয়া থাকে তাকে বলা হয়েছে ইলিপসের সমীকরণ বের করার জন্য। এই সমীকরণটা বের করার জন্য আমি একটা ছোট চিত্র এঁকে রাখি। মনে করো এটা একটা ইলিপসের, এখানে বলা হয়েছে উপকেন্দ্র বা এস, বা একুরেট যদি চিত্রটা বোঝাতে চাই, সমীকরণটা দেয়া ছিল তোমাকে x + y - 2 = 0। এটা হচ্ছে দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ। এটা দ্বিঘাক্ষ বা নিয়ামক বলি, x + y = 2।
সো x বাই 2 y বাই 2 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমরা যে ইলিপসটা নির্ণয় করব সেই ইলিপসের নিয়ম বা দিগাঙ্ক। তার মানে কি, আমরা যদি দেখি এরকম একটা অক্ষ, এটা অরিজিন x এর মান হচ্ছে 2, y এর মান 2, এটা ধরে নিয়ম বা দিগাঙ্কের অবস্থানটা হবে এরকম। এই নিয়ম বা দিগাঙ্ক ধরে আমরা যদি দিক থেকে একটা সমীকরণ নেই, তাহলে এরকম একটা ইলিপসের সমীকরণ বের করতে বলা হয়েছে আমাকে। কি দেয়া আছে এখানে, উপকেন্দ্র যার উপকেন্দ্রের স্থানাঙ্ক বা s এর মান, এই উপকেন্দ্র বা s, এই s এর কোঅর্ডিনেটটা দেওয়া আছে 3,4। তাহলে এইখানে তোমার s ড্যাশ এর অবস্থান, এখানে a ড্যাশ এর অবস্থান, এটা a। আমাকে এই তথ্যগুলো দেয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার একটু রিপিট করছি, আমাকে একটা ইলিপসের সমীকরণ বের করতে বলা হয়েছে, যে ইলিপসের সমীকরণের মধ্যে দেয়া আছে দিগাঙ্কের সমীকরণ x y 2। তাহলে এই সমীকরণটার নাম হচ্ছে নিয়ামক বা দিগাঙ্ক, বা এটার নাম হচ্ছে নিয়ামক বা দিগাঙ্ক। আমরা এই নিয়ামক বা দিগাঙ্কের সমীকরণটা দেয়া আছে, যেটা x অক্ষের ছেদাংশ ধনাত্মক, y অক্ষের ছেদাংশ ধনাত্মক, আমরা সেই হিসাবে x এর মান 2, y এর মান 2 হিসেবে নিয়েছি। দেন তোমাকে বলা হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 3,4। x এর মান যদি এখানে 2 হয়, x এর 3,4 সেই হিসাব করে একটা জায়গা থেকে উপকেন্দ্র বা s নিলাম। আর উৎকেন্দ্রিকতা e এর মানটা দেয়া আছে, তোমাকে এই ইলিপসের সমীকরণ বের করতে হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম, যদি কোনো ইলিপসের সমীকরণ বের করতে চাই, তাহলে অবশ্যই ইলিপসের উপর একটা বিন্দু থাকবে p, যার স্থানাঙ্ক x y। আমাদের শর্ত আছে s থেকে p এর মান, আবার p থেকে নিয়ামকের লম্ব দূরত্ব sp ভাগ mp। এটা ছিল s থেকে p এর দূরত্ব, আর p থেকে এখানে m এর মান। তাহলে শর্ত কি, s থেকে p ভাগ mp ইকুয়ালস টু e। এটা হলো তোমার যে কোনো ইলিপস হোক, প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, সকল ক্ষেত্রে এই ডেফিনিশন। অর্থাৎ শীর্ষবিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা, সেটা হলো এর মান। তাহলে আমরা sp ভাগ mp ইকুয়ালস টু এর মানটা যদি হয়, তাহলে আমরা এই ইলিপসের সমীকরণটা বের করব। চিত্রটা আঁকার পর একবার ধরি, p অফ x y একটি বিন্দু এবং s অফ 3,4 উপকেন্দ্র। অতএব আমরা sp এর মানটা এখান থেকে বের করি। তাহলে s থেকে p মানে কি, দুটো বিন্দু দূরত্ব। দুটো বিন্দু দূরত্ব আমরা জানি x 3 এর হোল স্কয়ার প্লাস y 4 এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্র অনেকবার ইউজ করেছি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। দেন p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব অর্থাৎ mp। আবার যদি m থেকে p এর মান বের করতে চাই, তাহলে এই p বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, তোমাকে এই রেখাটার সমীকরণ জানা আছে, এটা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, x y। এইখানে বিন্দুর স্থানাঙ্ক x y আছে, সমীকরণের ভিতরে x y আছে। দূরত্ব বের করার সূত্র আমরা জানি, x এর স্থানে x y 2 বাই রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। একটা অ্যাবসলিউট রুল মনে আছে নিশ্চয়ই, আমরা কালকে এই সূত্রটা ফলো করেছি। তারপর যদি কেউ ভুলে যাও, আমি দেখে আরেকবার, একটা বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা দেয়া থাকবে। এখানে একটা সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 থাকবে। এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই দূরত্ব যদি বলি d ইকুয়ালস টু a, x এর স্থানে আলফা, y এর স্থানে বিটা প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার অ্যাবসলিউট রুল। আমরা এই সূত্রটা সরলরেখা ফার্স্ট ইয়ারে শিখেছি। অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, সেই বিন্দু থেকে আলফা বিটা একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে একটা বিন্দু থেকে যদি সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলা হয়, তাহলে যেই বিন্দু থেকে দূরত্ব বের করব, আমরা ওই বিন্দুর x এবং y এর মানটা রেখার x এবং y এর স্থানে বসাবো। এখানে x আছে, এখানেও x আছে, সুতরাং x ঠিক রাখা হয়েছে, y ঠিক আছে। ধ্রুব সংখ্যা 2 ছিল, x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। এটা ছিল sp ভাগ mp এর দূরত্ব। আমরা এটাকে একটু সাজাইলে m থেকে p এর দূরত্ব ছিল x প্লাস y 2 বাই
√2 একটা অ্যাবসলিউট রুট, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে বলেছি এই জাতীয় সমীকরণের সলভ করার পদ্ধতি হচ্ছে, আমরা যে সংজ্ঞা বলেছিলাম এসপি ভাগ এমপি এর মান যেই হবে সেখান থেকে, অতএব এসপি ভাগ এমপি ইকুয়ালস টু ই বাই দ্য ডেফিনিশন অফ বলে দিতে পারো সংজ্ঞা অনুসারে। এখান থেকে এস থেকে পি এর মান ইকুয়ালস টু ই ইনটু এমপি এর ভ্যালু, একটা প্যারাবোলার সমীকরণ বের করার জন্য। তাহলে এস থেকে পি মানে কি, দূরত্ব বের করেছি, এই দূরত্বটা √2 x - 3 এর হোল স্কয়ার y - 4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু, একটা ই এর মান আছে, তোমরা ই এর মানটা জানো, আর ই ইকুয়ালস টু 1/3, আর এমপি মানে এই বিন্দু থেকে দূরত্ব এইমাত্র বের করেছো, এই দূরত্বটা ছিল আমাদের কাছে x + y - 2 বাই √2। এখন বোথ সাইড যদি আমরা স্কয়ার করে দেই, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 9 1/18 x প্লাস y মাইনাস 2 এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 18 কে গুণ করে নিয়ে আসি, 18 × x স্কয়ার প্লাস y স্কয়ার minus 6x minus 8y plus 25 equals to x square, x square plus y square plus 4 plus 2 into xy minus 4 into y minus 4 into x। প্রিয় শিক্ষার্থী, এটাকে গুণ করব, 18 দিয়ে গুণ করে সব এক পক্ষে নিয়ে আসবো। এক পক্ষে নিয়ে আসলে যে মানটা হবে সেটা যে ইকুয়েশন অফ ইলিপস, একটা উপবৃত্তের সমীকরণ। আমি সময় কম থাকার জন্য আমি তোমাকে এই ক্যালকুলেশনটুকু নিজেরা করে নিয়ে আসবা, সব বাম দিকে নিয়ে আসলে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রপার্টিজগুলো দেয়া থাকে, আমরা বলেছি এই প্রপার্টিসের একটা পদ্ধতি হচ্ছে উৎকেন্দ্রিকতা দেয়া থাকে, নিয়ামক বা দিগাকের সমীকরণ দেয়া থাকবে এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা এই পদ্ধতিতে ইলিপসের সমীকরণ বের করব। এছাড়া যদি এর মধ্যে অন্য কিছু দেওয়া থাকে, এই বিষয়ে আমরা আরেকটা সমস্যার সমাধান করি। বাকি এটাকে এক পক্ষে নিয়ে আসার কাজ তোমাদের, এটা নিয়ে আসলে যেটা হবে সেই মানটা বের করা হয়েছে উপবৃত্তের সমীকরণ। নাম্বার 4, উপবৃত্তের অক্ষদ্বয় x ও y অক্ষ ধরে, উপবৃত্তের অক্ষদ্বয় যদি x এবং y অক্ষ ধরে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করো, যার কি কি দেয়া আছে, উৎকেন্দ্রিকতা বলা আছে 1/3, equals to 1/3, আর একটা দেয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8। প্রিয় শিক্ষার্থী, আবার একটু রিপিট করছি, আমাকে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। যে উপবৃত্তের সমীকরণের ভিতরে শর্ত হচ্ছে অক্ষদ্বয় থাকবে x এবং y অক্ষ ধরবো, উৎকেন্দ্রিকতা হবে 1/3 এবং উৎকেন্দ্রিকতা যদি 1/3 হয়, যদি উৎকেন্দ্রিকতা 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে আমাকে এই সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানতে চাইছো একজনে, বা আরো কোনো কোশ্চেন থাকলে আমরা আজকে যে সময় আছে এটা শেষ করার পরে সময় থাকলে আমি দেখাবো, অথবা আরো একটা ক্লাস আমার আছে, শুধু আরেকটা না, আমি এই সপ্তাহে একটা ক্লাসের পরে যদি এই চ্যাপ্টার শেষ করতে না পারি, আমি তোমাদের জন্য আরো একটা ক্লাস বাড়াই নেব।
আর যে কোশ্চেন থাকবে তোমরা কমেন্টস বক্সে দিয়ে রাখলে আমি অবশ্যই উত্তর দেব। তো আমরা এটা শেষ করে নেই। বলা হয়েছে উপবৃত্তের অক্ষদ্বয় x এবং y অক্ষ, তার মানে কি আমরা যদি একটা চিত্র কথা বলি, এরকম একটা প্যারাবোলিক উপবৃত্তের সমীকরণ, এটা একটা উপবৃত্তের সমীকরণ বলা হয়েছে। এটা z z ড্যাশ, এটা a a ড্যাশ, এটা b এবং b ড্যাশ, এটা হচ্ছে s ড্যাশ, এটা হবে s আর এটা হবে c। এটা হচ্ছে উপবৃত্তের অক্ষদ্বয় x এবং y অক্ষ ধরা আছে। কি বলা হয়েছে এখানে? উৎকেন্দ্রিকতা অর্থাৎ e এর মান। প্রিয় শিক্ষার্থী, এর মানটা দেয়া আছে 1/3। দেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই যে s দেয়া আছে, এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি অর্থাৎ l থেকে l ড্যাশ, তো l থেকে l ড্যাশ এর দৈর্ঘ্য দেয়া আছে 8। আমরা আবার একটু রিপিট করছি। আমাকে বলা হয়েছে একটা ইলিপসের সমীকরণ বের করতে হবে। যে ইলিপসের সমীকরণ তুমি বের করবা, সেই ইলিপসের সমীকরণটা কেমন হবে? প্রধান অক্ষ দুইটি x এবং y অক্ষ বরাবর, অর্থাৎ x অক্ষ বরাবর আছে বৃহৎ অক্ষ, y অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষ। প্রধান অক্ষ দুইটি x ও y অক্ষে থাকবে এবং e এর একটা মান জানা আছে। e এর মানটা হচ্ছে 1/3। যদি e এর মানটা 1/3 থাকে এবং l থেকে l' এর মানটা দেয়া আছে, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8, এই দুটো তথ্য সাপেক্ষে আমরা ইলিপসের সমীকরণ বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যদি প্রধান অক্ষ দুটি x এবং y অক্ষে থাকে, তাহলে কত ধরি উপবৃত্তের সমীকরণ সূত্রটা কি হবে? x² / a² + y² / b² = 1। এটা হচ্ছে আমাদের যে ইলিপসটা আমরা বের করব, সেই ইলিপসের সমীকরণটা দেয়া আছে। x² / a² + y² / b² = 1। এখন কাজ কি? আমাকে a এবং b এর মানটা বের করতে পারলে আমার কাজ শেষ। আমরা ধরে নিলাম e √1 - b² / a²। এখানে বলে নিব where a is greater than b। যেহেতু প্রধান অক্ষ দুটি x অক্ষে বলেছে, স্পেসিফিক বলা না থাকলে আমরা a is greater than b ধরে নিয়ে করি। a is greater than b যদি থাকে, তাহলে এর একটা মান হচ্ছে 1/3 √1 - b² / a²। এখান থেকে 1/9 1 - b² / a²। So b² / a² = 1/9, b² / a² = 8/9। আমরা b² / a² এর একটা সম্পর্ক পাবো, 8a² = 9b², ইকুয়েশন 2। এই সম্পর্কটা থেকে আমাদের মূলত কাজ কি? a এবং b বের করব। তাহলে আমরা এখান থেকে e এর মান থেকে একটা রিলেশন পেয়েছি। এরপরে কন্ডিশনে বলা ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a। তোমার জানা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² / a। যদি হয় এই 2b² / a এর একটা ভ্যালু বলে দেওয়া হয়েছে 8। সো 2b² = 8a, then b² = 4a। তো শিক্ষার্থী, আমরা এখান থেকে b² মানটা বের করে নিতে পারি। আগে একটা সম্পর্ক পেয়েছো, যেমন 8a² = 9b², বা b² এর ভ্যালু হচ্ছে তোমার 8/9a²। আমরা এই সম্পর্কটা আগে পেয়েছি। দেন এই b² মানটা দিয়ে 8/9a² = 4a বলি, তাহলে 8a² = 36 and a কমন নিয়ে দিই। 8a = a not equals to 0, then a equals to 36/8, then a equals to 9/2। আমরা এর একটা মান পেয়ে গেছি। আমাকে বের করতে বলা হয়েছিল সমীকরণের মান। এখান থেকে এর মান পাওয়ার পরে তুমি b² একটা মান জানো, b² = 8/9a²। So b² = 8/9, a² এর মান হচ্ছে 81/4। So b² = 9
18/2 and 9, so b square equals to 18। আমাকে বের করতেছে, আমাকে সমীকরণটা বের করার কথা ছিল। সমীকরণটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে x স্কয়ার বাই a স্কয়ার এটা ভ্যালু জানি আমরা, a স্কয়ার ইকুয়ালস টু 81/4, y স্কয়ার বাই b স্কয়ার এটা ভ্যালু জানি 18 ইকুয়ালস টু 1। সো 4x স্কয়ার বাই 81 y square by 18 equals to 1. This is the equation of ellipse. আমাকে বের করতে বলেছিল একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যে উপবৃত্তের সমীকরণের ভিতরে 4x স্কয়ার 81 সামথিং দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে দুই যে প্রবলেমগুলো করেছি তোমাদের মনে রাখতে হবে, আমি এখানে দিয়েছিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে, ই এর মান দেয়া আছে। অনেক সময় বলা থাকবে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা আছে, বিরোধকের দূরত্ব বলা আছে, অথবা ক্ষুদ্রকের দৈর্ঘ্য বলা আছে, উপকেন্দ্রের দৈর্ঘ্য বলা আছে। যে তথ্যই থাকুক, তোমরা যদি এই বেসিক নলেজটা ঠিক থাকে, কারণ এস থেকে এস ড্যাশ এটা হচ্ছে উপকেন্দ্রিক এস থেকে এস ড্যাশের দূরত্ব। এস থেকে এস ড্যাশ মানে কি 2ae, সি থেকে এস পর্যন্ত দূরত্ব ae, সি থেকে এস ড্যাশ পর্যন্ত দূরত্ব হবে ae। সুতরাং এস থেকে এস ড্যাশ মিনিংটা হচ্ছে 2ae। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের থাকতো যে দিগাক্ষের মধ্যে দূরত্ব বলা আছে, অর্থাৎ z থেকে z ড্যাশ সাপোজ, তার মানে কি 2a/e। আমাদের এই যে তথ্যই থাকুক, আমরা যদি বেসিক নলেজ ঠিক থাকে, তাহলে আমরা এই জাতীয় যতগুলো প্রবলেম থাকুক আমরা সলভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তোমাদের হয়তো অনেকের কমেন্টস থাকে, কোশ্চেন থাকে, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টস পড়ি বা দেখি। তোমাদের যে প্রবলেমগুলো থাকবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখলে নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যানসারগুলো দিব ইনশাআল্লাহ। কারণ আজকে যে সময়টা আর আমার হাতে ক্লাসের আর সময় নেই। যদি নেক্সট ক্লাসে তোমাদের যার যে কোশ্চেন ছিল, যেমন এই অনেকে একটা স্টুডেন্ট জানতে চেয়েছো ক্ষেত্রফলের মানটা কিভাবে আসে। আমরা যেমন এখানে ক্লাসে ক্ষেত্রফলটা দেখাইনি, ক্ষেত্রফলের মানটা কিভাবে আসে পরের ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। একই সাথে এই যা কোশ্চেনটাকে পাবে, এবং আমরা এই চ্যাপ্টারটার উপরে আরো একটা সমস্যা সমাধান করব। আর একটা সমস্যা সমাধান করার পরে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অধিবৃত্তের প্রবলেমগুলো, অধিবৃত্তের যে প্রপার্টিসগুলো এগুলো দেখব। অধিবৃত্তের সূত্রগুলো পড়ার পরে অধিবৃত্তের সমস্যা সমাধান করতে হতে আমাদের আরেকটা ক্লাস লাগবে, অর্থাৎ তোমাদের সাথে নেক্সট আমি আরো দুটো ক্লাস এই কনিক্সের উপরে নিব ইনশাআল্লাহ। কনিক্সের উপরে যদি আমরা 4টা ক্লাস এখন পর্যন্ত 2টা শেষ করেছি, আর 2টা নেই, তাহলে পুরো লাস্ট ক্লাসটাতে আমরা কিছু এমসিকিউ এবং সিকিউ করাতে পারবো। আশা করি তোমরা এই ক্লাসগুলোতে আমাদের সাথে থাকবে, এবং ক্লাসগুলোতে আমরা খুবই যত্ন সহকারে চেষ্টা করি তোমাদের যেটুকু সমস্যার সমাধান করার জন্য। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের সমস্যাগুলো অধিকাংশই সমাধান হবে। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখে এবং প্রত্যেকের স্বাস্থ্যবিধি যথাযথ মেনে রাখবে চলবে। ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য ধন্যবাদ।